22 था ना? Yes, sir. Hello. তো আমরা লাস্ট ডেতে পার্শিয়াল ফ্র্যাকশন করছিলাম তাই না? Yes, sir. পার্শিয়াল ফ্র্যাকশন ছাড়া আর কি করা যায়? পার্শিয়াল ফ্র্যাকশন তো আর কিছু করার নেই। আচ্ছা, উপরে নিচে আমরা এইভাবে ব্যালেন্স করতে পারি। এরকম লিখে ব্যালেন্স করতে পারি, তাই না? Yes, sir. এবার আলাদা করো তো। লেখা যায় স্যার? Yes, sir. স্কোয়ার হবে তাই না? Yes. এখানে প্রথমটাকে ইন্টিগ্রেট করা যাবে, tan ইনভার্স করতে হবে। পরেরটা নিয়ে হচ্ছে সমস্যা। তাহলে আমরা যদি এখন x = tan থিটা ধরি, ওয়ান বাই এ tan ইনভার্স x বাই এ লিখলাম, ঠিক আছে? আচ্ছা, একটু দেখি। তোমরা যদি লেখো না, তোমরা এখন থেকে আমি যা লিখতেছি লেখো না, একটু দেখে নি।
স্যার tan স্কয়ার থিটাকে sec স্কয়ার থিটা দিয়ে ভাগ করলে sin স্কয়ার থিটা থাকে না? Yes, sir. ঠিক আছে, তাহলে আসো পরের অংশ করি। তো এইটুকু বুঝছো তো না যতটুকু করছি? Yes, sir. আচ্ছা, যদি এইটুকু বুঝতে পারো এখন তাহলে আমরা এই বাকি অংশটাকে ধরলাম আই। সেখানে আমরা ভ্যালুটা বের করি 1/a tan inverse 1 minus tan inverse 0, তার মানে পাই বাই 4a। আচ্ছা, এটাকে ধরি I1। ঠিক আছে, পরের অংশটাকে I1 ধরলাম। আর লিমিট বসানোটা ঠিক আছে না স্যার? দেখেন তো। Yes. স্যার বলেন। স্যার একবার I1 আর বা I2 কেন বললেন? ও, আচ্ছা ভুলে গেছি। x tends to a হলে theta tends to pi by 4, x tends to 0 হলে theta tends to 0, right? Yes, sir. কালকে তো আমরা এই জিনিস করছিলাম, কেন মিলে না এটা জানি। আচ্ছা, তো আমরা 2x স্কয়ার কে লিখলাম 2 ইনটু a স্কয়ার tan স্কয়ার থিটা, আর x স্কয়ারের জায়গায় লিখলাম, সরি, 2x স্কয়ারের জায়গায় লিখলাম 2a স্কয়ার tan স্কয়ার থিটা, dx এর জায়গায় লিখলাম a sec স্কয়ার থিটা d থিটা। আর এখানে যদি ভ্যালু বসাই তাহলে জিনিসটা হবে এইরকম, এরকম। তাহলে 2a কিউব tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা d থিটা। আর নিচে a স্কয়ার কমন নিলে বাইরে এসে হবে a টু দি পাওয়ার 4, ভিতরে থাকবে 1 প্লাস tan স্কয়ার থিটা, ওটা হচ্ছে sec স্কয়ার থিটা, তাহলে sec টু দি পাওয়ার 4 থিটা। রাইট স্যার? তাহলে থাকবে 2/a sin স্কয়ার থিটা d থিটা। দেখেন তো ঠিক আছে কিনা? sec স্কয়ার থিটা কেটে যাবে, tan স্কয়ার বাই sec স্কয়ার হচ্ছে sin স্কয়ার। ঠিক আছে স্যার? Yes, sir. লিমিট বসাই, pi by 4
minus half sin pi by 2 minus 0 plus 0. এটা তাই না? minus half of a na half of 2a 1 by 2. তাহলে ভ্যালুটা যখন নিয়ে আমরা এখানে বসাবো, এই আজকে তো উত্তর মিলে গেল, দেখা যায়। তাহলে 1 by 2 ঠিক আছে। বুঝতে পেরেছেন স্যার? yes sir Yes, sir. এখন আসেন 10.1 থেকে 10.6 পর্যন্ত আপনাদেরকে ইন্টিগ্রেশন শেখানো হয়েছে 10.7 এর ম্যাথ করানোর জন্য। অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন। এটা তো সবাই লিখছেন তাই না? yes sir এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করা যাবে ইন্টিগ্রেশনের মাধ্যমে। ধরেন এটা একটা কার্ভ, যে কার্ভটা হচ্ছে y equal to f of x। And আপনি যদি কার্ভটাকে x equal to a থেকে x equal to b এর মধ্যে ইন্টিগ্রেশন করেন, তাহলে এই রেঞ্জের মধ্যে কার্ভটা x এক্সিসের সাথে কতটুকু এরিয়া করেছে সেটা পাবেন। এরিয়া হবে ইন্টিগ্রেশন অফ a to b y dx। এটা হচ্ছে এই এরিয়া আন্ডার কার্ভ, অর্থাৎ একটা সার্টেন রেঞ্জে আপনি যে কোনো কার্ভের নিচে এরিয়া কতটুকু সেটা বের করতে পারবেন। কোনো কোশ্চেন আছে কারো? জুলিয়েট, I'm expecting some questions from your side. কোনো কোশ্চেন নাই? no মনে sir হচ্ছে না স্যার কেন এটা কেউ করতে আসলো, এটা এরিয়া কেমন হলো মনে হয় না? এর ব্যাখ্যা কিন্তু প্রথম দিন দিয়েছিলাম, একদম 10.1 যেদিন আমরা করেছিলাম, ঠিক আছে। এর একটা ব্যাখ্যা হচ্ছে অনেক আগে মানুষ ক্যালকুলাস, ম্যাথমেটিশিয়ানরা ক্যালকুলাস আবিষ্কার করারও অনেক অনেক আগে তোমার গ্রিকরা এবং বেবিলিয়নরা তোমার এই সিস্টেমটা জানতো। যেমন সর্বপ্রথম আর্কিমিডিস, তোমাদের আমি বলেছিলাম যে এরিয়া অফ সার্কেল বের করেছিল কিভাবে। চিন্তা করেছিল যে সার্কেলের ভিতরে এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, যেটা হচ্ছে সার্কেলের ভিতরে আছে,
তারপরে এর বাইরেও একটা ট্রায়াঙ্গেল আঁকা যাবে এরকম, রাইট? স্যার যাবে না? Yes, sir. এখন আমাদের সার্কেলের এরিয়াটা কি হবে? বাইরের ট্রায়াঙ্গেলের থেকে এরিয়া থেকে ছোট আর ভিতরে ট্রায়াঙ্গেলের এরিয়া থেকে বড়, তাই না? এখন আমি যদি একটা সার্কেলের Yes. ভিতরে যদি একটা স্কোয়ার চিন্তা করি বা কোয়াড্রিলেটারাল চিন্তা করি, এন্ড বাইরেও যদি চিন্তা করি, তাহলে দেখো তো এরিয়াটা আরেকটু অ্যাকুরেট আসবে না, কাছাকাছি আসবে না? Yes, sir. আচ্ছা, সিমিলারলি ধরো একটা সার্কেলের ভিতরে আমি যদি অনেকগুলা সাইড কনসিডার করি, শেপটা কি আস্তে আস্তে দেখো সার্কেলের সাথে মিশে যাচ্ছে না? আর বাইরে যদি অনেকগুলো সাইড আমরা চিন্তা করি, তার মানে কি আমরা যত বেশি সাইড আঁকবো তত এরিয়াটা কি হবে? সার্কেলের এরিয়ার কাছাকাছি হয়ে যাবে না? স্যার কথা বলেন। তাহলে কি আমি এখান থেকে বলতে পারি না যে এরিয়া অফ দ্য সার্কেল এস বুঝাচ্ছি, সেটা হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এরিয়া অফ পলিগন, হবে না? অর্থাৎ আমরা যদি Yes, sir. অনেকগুলো সাইড চিন্তা করি তাহলে সার্কেলের এরিয়াটা কি হবে? সেই পলিগনের এরিয়ার সাথে কনভার্জ করবে বা মিলে যাবে। কথাটা বুঝতে পারছেন? এবং আর্কিমিডিস এইভাবে তোমার একটা সার্কেলের ভিতরে প্রায় 36টা সাইড বিশিষ্ট পলিগন চিন্তা করে সার্কেলের যে এরিয়া মেজার করছিল সেটা পুরোপুরি অ্যাকুরেট একটা এরিয়া ছিল। পরবর্তীতে ক্যালকুলেটর আবিষ্কার হওয়ার পরে বা মেশিন আবিষ্কার হওয়ার পরে দেখা গেছে আর্কিমিডিস যে এরিয়াটা বের করছে, ধরো একটা ইউনিট সার্কেল যার রেডিয়াস হচ্ছে 1, তার সে যে এরিয়াটা বের করছে সেই এরিয়াটা প্রায় পাই আর স্কয়ারের কাছাকাছি। যখন কিন্তু পাই আর স্কয়ার ফর্মুলা আবিষ্কার হয়নি, তার আগেই আর্কিমিডিস একটা সার্কেলের এরিয়া বের করতে পেরেছিলেন। আমার কথা বুঝতে পেরেছেন? Yes, sir. তো আমাদের এখানে এই কনসেপ্টটা কিন্তু আমি এর আগে ডিসকাস করেছিলাম যে লাইক এই এরিয়াটাকে কি আমরা ছোট্ট ছোট্ট রেক্টাঙ্গেলে ভাগ করে ফেলতে পারি, তাই না? পারি না? Yes, sir. এই রেক্টাঙ্গুলার গুলো যত টাইনি হবে তত এদের এরিয়া যোগ করলে এই টোটাল এরিয়াটা পাওয়ার সম্ভাবনা বেশি হবে, তাই না? এটা আমি যেদিন তোমাদের ইন্টিগ্রেশনের কনসেপ্ট বলছিলাম সেদিনই বলছিলাম। সো এখন তাহলে আমি ডিটেল কিছু বলছি না, তাহলে তোমরা মনে রাখবা যে আমরা যখন কোন একটা গ্রাফ, কোন একটা কার্ভ, তার ফাংশনকে ইন্টিগ্রেট করব একটা রেঞ্জের মধ্যে, তখন ওই রেঞ্জের মধ্যে সেটা এক্স অ্যাক্সিস এর সাথে কতটুকু এরিয়া হবে সেটা বের করবে। বুঝতে পারছেন? কথা বলেন, কথা বলেন। Yes, sir. আচ্ছা, এখন একটু ডিসকাস করে নেই। জুলিয়েট, তোমাকে একটা বই কিনে দিয়েছিলাম, বইটার নাম কি বলতে পারো? Sir. Yes, sir. ঘাস ফড়িং কি একটা ছিল, স্যার। আচ্ছা, তোমরা চমক হাসানের লেখা মিমিক পানে 1, মিমিক পানে 2 এই দুটা বই একটু পড়বা কিনে। চমক হাসানকে চিনো তো? চিনো নাকি চিনো না? চিনো চমক হাসানকে চিনো না? No, sir. No, sir. না, আল্লাহ, চমক হাসানকে চিনো না। যাই হোক, এই দুটা বই কিনবা, সেখানে ক্যালকুলাসের আদ্যবন্ধ দেওয়া আছে, গল্পের মতো করে দেওয়া আছে, পড়বা। স্যার এই লোকটা কিসে পড়াশোনা করেছে, মানে স্যার এই লোকটা কি, বুয়েটে। মানে স্যার উনি যে বইটা লিখেছে স্যার ঘাস ফড়িং, আমার দেখে মনে হচ্ছিল উনি ফিলোসফার। না, সে বুয়েটের স্টুডেন্ট ছিল, এখন সে মনে হয় হার্ভার্ড বা অক্সফোর্ডে আছে বিচার শুরু। মিমিক পানে 1, মিমিক পানে 2 এই দুটা বই পড়বা। এখন গল্পের মতো করে ক্যালকুলাসের ইতিহাস থেকে শুরু করে সবকিছু বলা আছে। আচ্ছা,
এখন ধরো একটা কার্ভ হচ্ছে এরকম, আরেকটা কার্ভ হচ্ছে এরকম, তাহলে এই কার্ভটার এরিয়া যদি আমরা বের করতে চাই, যে দুইটা কার্ভের মাঝখানের এরিয়া বের করবো, সেটা বের করার একটা ফর্মুলা আছে। যে আমরা চাচ্ছি এই অংশটুকুর এরিয়া বের করবো। তো এটা কিভাবে হবে দেখো, ধরো যে এটা হচ্ছে এই রেঞ্জটা হচ্ছে, ধরো যে এ, এটা হচ্ছে বি, আমরা চাচ্ছি মাঝখানের এরিয়াটা বের করবো। এন্ড এই কার্ভটা হচ্ছে y1 ইকুয়াল টু এফ অফ এক্স, আর এই কার্ভটা হচ্ছে y2 ইকুয়াল টু এফ অফ বা জি অফ এক্স। দুটো আলাদা আলাদা কার্ভ। তাহলে এটার এরিয়া হবে ইন্টিগ্রেশন অফ সরি এ বের করা যাবে, ধরো এটা হচ্ছে এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তখন এরিয়াটা স্প্লিট হয়ে যাবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে। প্রথমটুকুর এরিয়া আসবে ইন্টিগ্রেশন অফ, এটাকে যদি আমি a1 বলি আর এটাকে যদি আমরা a2 বলি, তাহলে a1 এর এরিয়া আসবে, আচ্ছা ধরো a সমান হচ্ছে a1 প্লাস a2, and a1 এর এরিয়া হবে ইন্টিগ্রেশন অফ a to b মডিউল অফ y1 মাইনাস y2 dx, আর a2 আসবে ইন্টিগ্রেশন অফ b to c y1 মাইনাস y2 dx। এই ব্যাপারে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার এটা কি ধরনের কার্ভ এরকম ইন্টারসেক্ট করে? হইতে পারে, ধরো সাইন কার্ভ, কস কার্ভ, যে কোনো কার্ভ হইতে পারে না, দুইটা কার্ভ তাদের মাঝখানের এরিয়া যদি আমরা বের করতে চাই তাহলে এটা আসবে। ঠিক আছে, এটার প্রুফ নাই? না এটা প্রুফ নাই, যদি তুমি আগেরটা মেনে নাও তাহলে এটা তোমাকে ভিজুয়ালি দেখাইতে পারি। ধরো আমরা যখন y1 dx করবো তখন এইটুকু এরিয়া বের হবে, তাই না? y1 dx করবো পর এইটুকু এরিয়া বের হবে। আচ্ছা Yes. এবার চিন্তা করো যখন আমরা y2 dx বের করব তখন বের হবে এইটুকুর এরিয়া, রাইট? এখন চিন্তা করো যে y1 থেকে y2 মাইনাস করলে কি a1 থাকবে না? বুঝতে Yes, পারছো? sir. Yes, sir. আবার এদিকে যদি চিন্তা করো যে আমরা যদি y2 dx বের করি তাহলে পাবো এই পুরা টুকুর এরিয়া, x অ্যাক্সিস পর্যন্ত পুরোটুকুর এরিয়া পাবো y2 dx করলে। আর আমরা যদি আবার y1 dx করি এখানে তাহলে পাবো নিচের অংশের এরিয়া। সো টোটালটা থেকে যখন আমরা নিচের অংশের এরিয়াটা বাদ দিব তখন অবভিয়াসলি a2 ই পাবো নাকি? Y1 আর Yes, Y2 sir. কোনটা? Y2 থেকে Y1 মাইনাস করবো। একই মডিউলাস দিছি তো, সমস্যা নেই, আচ্ছা মডিউল, yes, yes. মডিউলাস তো অসুবিধা নেই। স্যার ঠিক আছে, Y1 Y2 অর্ডিনেটটা কোনটা স্যার, এটা একটু দেখাবেন? বুঝি নাই y1 y2 স্যার অর্ডিনেটটা কোনটা স্যার গ্রাফে, মানে Y1 কোনটা স্যার, Y2 কোনটা? y1 হচ্ছে একটা কার্ভ, এই যে কার্ভটা দেখছো এটা হচ্ছে y1 কার্ভ। ও স্যার কার্ভে ইন্টিগ্রেশন, আচ্ছা স্যার বুঝছি স্যার বুঝছি। ঠিক আছে, আর y2 মানে হচ্ছে এই যে এই কার্ভটা। ঠিক আছে, এইভাবে আমরা এরিয়া আন্ডার দ্য Yes. কার্ভ অথবা এরিয়া বিটুইন দ্য কার্ভ বের করব। আরেকটা ব্যাপার বলি একটু, স্যার ওই জায়গাটা একটু যাবেন স্যার।
স্যার হয়েছে স্যার। এখন আরেকটা কনসেপ্ট দেখেন, ধরেন এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, আর ধরেন যে এই হচ্ছে একটা কার্ভের সমীকরণ। এখন আমরা চাচ্ছি যে এক্স ইকুয়াল টু এ লাইনটা, এই পয়েন্টটা হচ্ছে এ, তাহলে লাইনটা হবে এক্স ইকুয়াল টু এ, আর এই এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এক্স ইকুয়াল টু এ এখানে কতটুকু এরিয়া করেছে এটা আমি চাচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখো আমরা যখন ফর্মুলা করব যে এরিয়া ইকুয়াল টু, এইটা তো 0, তাহলে এখানে হবে এরিয়া হবে 0 টু এ ওয়াই ডিএক্স, তাই না স্যার? Yes, sir. কিন্তু এখানে কথা আছে স্যার, আপনি যদি 0 টু এ ওয়াই ডিএক্স করেন তাহলে আপনার অঙ্ক হবে না। কেন অঙ্ক হবে না? কারণ 0 টু এ ওয়াই ডিএক্স করলে আপনি এইটুকুর এরিয়া পাবেন অথবা এই নিচের টুকুর এরিয়া পাবেন। সো যখনই আমাদের কার্ভটা সিমেট্রিক টু এক্স অ্যাক্সিস হবে তখন আপনাকে এখানে একটা এক্সট্রা 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আপনি এরিয়া পাবেন। বুঝতে পারছি? Sir, symmetric x-axis বলতে কি বোঝাচ্ছে? মানে এক্স অ্যাক্সিস এর উপরের অংশ আর এক্স অ্যাক্সিস এর নিচের অংশ সেম না, Yes, sir. তখন আপনাকে এইভাবে 2 ইনটু করে ফর্মুলা বের করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক মিলবে না। আচ্ছা, সিমিলারলি ধরেন যে এটা একটা কার্ভ, সরি এটা একটা সার্কেল। এখন আমি চাচ্ছি যে এই সার্কেলটার, আচ্ছা সার্কেলটার রেডিয়াস ধরেন a, আর তাহলে এদিকে অবশ্যই হবে মাইনাস a। এখন আপনি যদি এটার মাঝখানে এরিয়া বের করতে চান তাহলে এটা দুই ভাবে বের করা যায়। অবশ্যই কার্ভটা এক্স অ্যাক্সিস এর সিমেট্রিক কিনা এটা আমরা খেয়াল রাখবো। তো এটার এরিয়াটা একবার বের করা যায়, আপনি যদি মাইনাস a থেকে প্লাস a তে নেন তাহলে ওয়াই ডিএক্স এর আগে 2 হবে, আর আপনি যদি বলেন যে না স্যার আমি 0 থেকে a নিব এন্ড ওয়াই ডিএক্স বের করব তাহলে 4 হবে। বুঝেন ব্যাপারটা? স্যার ফার্স্ট হ্যাঁ বলেন। একটাতে স্যার 2 কেন, কারণ স্যার এ থেকে মাইনাসে নিলে তো স্যার পুরাটাই কভার হচ্ছে, মানে না, এ থেকে ডায়মন্ড মাইনাসে পুরাটাই নিলে কভার। আপনার এইটা আসতেছে, এইটা এইটা আসতেছে, তো তাকে 2 দিয়ে গুণ করা লাগবে, আচ্ছা yes. ঠিক আছে? আর আপনি যখন 0 টু a নিচ্ছেন তখন আসতেছে এইটুক, তাহলে 4 দিয়ে গুণ করা লাগবে, ঠিক আছে? Yes, sir. Yes. তাহলে এই কনসেপ্ট গুলো মনে রাখলে এখন আমরা এরিয়ার ফর্মুলা, সরি এরিয়ার ম্যাথ গুলো করতে পারবো। ম্যাথ শুরু করি। ম্যাথ খুবই সহজ, মানে আপনারা বলবেন যে স্যার এই ম্যাথ করার জন্য আমরা তো কঠিন কঠিন ইন্টিগ্রেশন কেন করছি। এই চ্যাপ্টার খুবই সহজ এবং এখান থেকে আপনার 4 মার্কের একটা কোশ্চেন আসবেই, ঠিক আছে? ইন্টিগ্রেশনের এখান থেকে একটা কোশ্চেন আসবেই। আর এই অঙ্ক করতে এত কঠিন কঠিন ইন্টিগ্রেশন করা লাগে না, আপনারা যা করে আসছেন। সরি 10.7, খুবই সিম্পল সা ইন্টিগ্রেশন এখানে আছে, আমরা শুধু একটু বোঝার চেষ্টা করব যে এরিয়াটা কেমন হবে বাস। তো আমি ধরেন একের 4টা অঙ্ক আছে, আমি একের করি ধরেন 3 নম্বর অঙ্কটা। আমাদের যে লাইনটা দেওয়া আছে সেটা হচ্ছে y ইকুয়াল টু এক্স কিউব, এই কার্ভটা y ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1 এবং x ইকুয়াল টু 3 এর সাথে কতটুকু এরিয়া করছে এটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে দেখেন
আমরা ইমাজিন করি যে y = x কিউব কার্ভটা এরকম। একটু মনে মনে চিন্তা করেন, x এর ভ্যালু 0 হলে y এর ভ্যালু 0, x এর ভ্যালু 1 হলে y এর ভ্যালু 1, x এর ভ্যালু 2 হলে y এর ভ্যালু 8। তার মানে কার্ভটা মোটামুটি এরকম যাবে, তাই না স্যার? কি বলেন? Yes, sir. এখন বলেছে এটা x = 1, ধরেন এই যে x = 1 লাইন হচ্ছে এটা, আর x = 3, এই লাইনের মধ্যে কতটুকু এরিয়া করছে, মানে এইটুকু এরিয়া চাইছে আমাকে। আচ্ছা, আমি একটু জুম করে রাখি, ফিগারটা আঁকা জরুরি না, একদমই জরুরি না, ঠিক আছে? তো ধরে নিলাম আমাদের কার্ভটা এরকম। ওরা বলতেছে যে x = 1 আর x = 3, আচ্ছা ভালো কথা স্যার, কার্ভটা কিন্তু নিচের দিকে যাবে, যাবে না? কার্ভটা নিচের দিকে যাবে, একটা অ্যাপ্রক্সিমেট ফিগার কিন্তু আমরা চিন্তা করতে পারি। স্যার দেখেন, আমরা যদি x = 0 ধরি তাহলে y এর ভ্যালু 0, x = 1 ধরি y এর ভ্যালু 1, x = যদি -1 ধরি তাহলে y এর ভ্যালু -1, তাই না? -1, তাই না স্যার? এখানে আসবে না? x = 2 ধরলে ধরেন 8, আর -2 ধরলে ধরেন -8, এরকম না স্যার? তাহলে আমাদের কার্ভটা হবে এইরকম, রাইট? স্যার কার্ভটা এরকম হবে কিনা বলেন তো? Yes, sir. আচ্ছা এখন আসেন, ওরা চাচ্ছে যে কার্ভটা x = 1 থেকে x = 3 পর্যন্ত কতটুকু এরিয়া কভার করেছে। তার মানে we need to find out the area of this shaded part, তাই না স্যার? স্যার Yes, sir. এখন দেখেন আমাদের এরিয়াটা কিন্তু x অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক না, তাই না? তাহলে আমার এখানে কিন্তু 2 মাল্টিপ্লাই হবে না, তো আমার এরিয়াটা হবে therefore area under the curve হবে ইন্টিগ্রেশন অফ x = এই যে দেখেন এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 3, তাহলে x = ইন্টিগ্রেশন 1 to 3 y dx, রাইট? বুঝতে পারছেন স্যার? Yes, sir. Yes, sir. তাহলে এখন আমরা সেটা করবো, করে যাওয়া আসবে তাই। তাহলে আসতেছে, সরি, ইন্টিগ্রেশন অফ 3 1 x³ dx ইন্টিগ্রেশন হচ্ছে x³ 4/4 তাহলে কত, 81/4 -1/4 সমান 80/4 সমান 20 স্কয়ার ইউনিট। এইভাবে স্যার অঙ্কগুলো করতে হয়। এই হচ্ছে আমাদের এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করা কনসেপ্ট, বুঝতে পেরেছেন?
কোনো কোশ্চেন স্যার? স্যারেরা কোনো কোশ্চেন আছে? কথা বলো, শুনতে পাচ্ছেন আমাকে? এই তোমরা আমাকে শুনতে পাচ্ছ? আপনি শুনতে পাচ্ছেন? আমি তোমাদের শুনতে পাচ্ছি না। কোন সমস্যা আছে এটুকুতে? নো স্যার। ওকে, ঠিক আছে, এখন শুনতে পাচ্ছি। আমি কি 1 এর 4 করাবো নাকি 2 তে যাব? 1 এর 4 এর অ্যানসারটা নিউমেরিক্যাল আসবে না আর কি, এ আর বি তে অ্যানসার আসবে। আমি কি 1 এর 4 করাবো না 2 এ যাব? 2 এ না? Sir, 4a first xy is equal to c square. Sir, y is equal to c square by x নিয়ে আসতে হবে না? হ্যাঁ, y কে x এর ফাংশনে কনভার্ট করে তারপরে করতে হবে। পারবো স্যার। আচ্ছা, তাহলে আমি 2 এ যাচ্ছি। না পারলে আমি আসি, অসুবিধা নেই। 2 এর 2 এর 3 করাই। 2 এর 3 করাই। বলছে যে the line x/10 plus y/b equal to 1 আর এক্সিস অফ বলছে এই লাইনটা এক্সিস অফ কোঅর্ডিনেটের সাথে 500 স্কয়ার ইউনিট তৈরি করে, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ বি। আচ্ছা, না না স্যার, এটা করার আগে আমি 2 করাই। 2 করার পরে এটা করাই। দুইতে বলেছে x/6 প্লাস y/5 ইকুয়াল টু 1। এটা x অ্যাক্সিস আর y অ্যাক্সিস সাথে কতটুকু এরিয়া তৈরি করেছে। আচ্ছা, তাহলে এই লাইনটা হবে এরকম। স্যার লাইনটা এরকম হবে না বলেন তো? এখন আমাকে Yes. বলেছে